খুনি হাসিনা এবং পলাতক সন্ত্রাসী ছাত্রলীগের উদ্দেশ্যে এটি বলেই আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি আবারও দেখার অনুরোধ করছি, যেহেতু তাদের হাতে অফুরন্ত সময়, তাদের তো কোনো কাজ নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার প্রপাগান্ডা ব্যতীত আর কোনো কাজ নেই। এই দেখুন, আজ আবারও জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে সকল শক্তি এক এবং ঐক্যবদ্ধ হয়েছে। সেহেতু এই বাংলাদেশে যতদিন খুনি হাসিনার ফাঁসি কার্যকর করা না হবে, যতদিন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার সম্পন্ন করা না হবে, যতদিন অবৈধ এমপি মন্ত্রী এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচার সম্পন্ন না হবে, ততদিন এই জুলাইকে আমরা এভাবে বাঁচিয়ে রাখবো। এভাবেই আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে তোমাদের বিচার এই বাংলাদেশে নিশ্চিত করবই। এটি শুধুমাত্র ছাত্র দলের প্রতিজ্ঞা নয়, এটি আজ এই যাত্রাবাড়ি দাঁড়িয়ে বলে গেলাম, তোমাদের বিষয়ে কোনো প্রকার কোনো ছাড় নেই, কেউ ছাড় দেবে না ইনশাআল্লাহ। আমরা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। আমরা কাউকে এই জুলাই নিয়ে কোনো প্রকার কোনো ব্যবসা করতে দেব। রয়েছে আমাদের পরিচিত, আমাদের দলের চারতলা বাসা, তার নিজস্ব ভাড়াটিয়া, তিনি আমাকে, তার মালিক, বাসার মালিক, তিনি আমাকে বললেন কল দিয়ে যে পৃথিবীর কেউ জানবে না আপনি আমার বাসায় থাকবেন, আমার ছেলে মেয়ে গ্রেপ্তার হতে পারে, কোনো সমস্যা নাই, আমি শেষ দিন পর্যন্ত আপনাকে রাখবো, আপনি এই কথা কেউ জানবে না। পরবর্তীতে সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি এই যাত্রাবাড়ি আমাদের সাধারণ সম্পাদক পল্টন এরিয়া বিভিন্ন জায়গায় সুপার 5 অপর নেতৃবৃন্দ প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরের শীর্ষ নেতৃবৃন্দকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমি এখানে বসে মনে হয়েছে তাই এখানকার এই যাত্রাবাড়ি আন্দোলনে ছাত্র দলের নাম আসে, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের নাম আসে, অনেকের নাম আসে, কিন্তু যদি স্থানীয় বাসিন্দারা এই আন্দোলন সফল না করতেন, যদি স্থানীয় বাসিন্দারা সেদিন এই ঝুঁকি না নিতেন, তাহলে এই আন্দোলন কখনো সফল হতো না। আমরা যখন বিভিন্নভাবে, আমি যখন 20 জুলাই আহত হই, আমি 2 ঘন্টা এই রাস্তা পার হয়ে আমি এই লবণগুলিতে আসতে পারিনি। আমার সাথে সাহসী ভাইরা ছিল, এই স্থানীয় যারাই রয়েছে তারাই বলেছে যে ভাই আপনি আমার বাসায় থাকবেন ভাই, আমি জানি রাতের বেলা আমাকে ধরে নিয়ে যাবে, সেহেতু আমি আমার নিজের বাসা ছাড়া থাকবো না। দায়িত্ব বন্টন করা হয়। আমরা বিশেষ করে 14 জুলাইয়ের পর আমরা যখন ভেবে নিলাম 15 জুলাই ছাত্রলীগের এই হামলার পর ক্যাম্পাসে নেতৃত্বেই প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছিল মাননীয় তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। তারই ধারাবাহিকতায় আমরা জুলাই পাড়ি দিয়েছি। তারই ধারাবাহিকতায় একটি পর্যায়ে যখন তোমাদের কে কোথায় থাকবে আমাকে বলো, তো আমার একটি সুবিধা ছিল, বাংলা কলেজ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়সাল এবং মাসুদ রানা, তারা এখানকার যারা যত লোকাল লোকজন আছে সবাই একযোগে চেয়েছে এই খুনি হাসিনার পতন। সেদিন আওয়ামী লীগের লোকজন আমাদেরকে কিছু করার সাহস করেনি স্থানীয়দের জন্য। আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছিলাম, কিন্তু ঢাকার রাজপথে খুব বেশি কর্মসূচি বাস্তবায়ন সফল করতে পারিনি। একটি কর্মসূচি সফলতার মাধ্যমে এক দফায় রূপান্তরিত হয়েছিল, সেটি ছিল মার্চ ফর জাস্টিস কর্মসূচি। 31শে জুলাই বিএনপি পন্থী সকল শিক্ষক, বিএনপি পন্থী আইনজীবী সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দের সমন্বয়ে, বিশেষ করে হাইকোর্টের সম্মুখীন প্রতিরোধ গড়ে উঠেছিল। সেই মার্চ ফর জাস্টিসের মাধ্যমে 31শে জুলাই আন্দোলন সফলের মাধ্যমে 1 জুলাই যেতে পেরেছিলাম। এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির একক কৃতিত্ব হল তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। সেই মাননীয় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা যেদিন বললাম যে আমাদের যারা সমন্বয়ক রয়েছে তারা চাচ্ছে যে একটি কর্মসূচি এই বিএনপি পন্থী শিক্ষকরা, আইনজীবীরা সফল করে দিবে, তিনি বললেন তোমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, তোমরা কর্মসূচি ঘোষণা করে দাও, আমি বলে দিচ্ছি। সেদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় উপাচার্য, এখন যিনি উবায়দ স্যার, ভিসি স্যার, তাকে তিনি সাদা দলের আহ্বায়ক ছিলেন। তারপর সেখানে রুদ্র স্যার, মুর্শেদ স্যার সহ সবাইকে সমন্বয় করলেন। তিনি করলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে দায়িত্ব দিলেন। তিনি সব আইনজীবী মাহবুব ভাই, ব্যারিস্টার মাহবুব ভাই সবাই একত্রিত হয়ে সেই জনাব
তারেক রহমানের একক নির্দেশনায় সেই মার্চ ফর জাস্টিস কর্মসূচি আমরা হাইকোর্টে এবং ঢাকার বিভিন্ন প্রান্তে সফল করার মাধ্যমে 3 জুলাই 5 আগস্ট এখানে নেমে এসেছে।